আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। তীব্র গ্যাস সংকটে পড়ছে দেশ। রাজধানী সহ সারা দেশে গ্যাস সংকটের কারণে কলকারখানা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের উৎপাদন বন্ধ রয়েছে। বাসাবাড়িতে কমে গেছে গ্যাসের চাপ, কোথাও কোথাও দিনের বেশিরভাগ সময় জ্বলছে না চুলা। একই চিত্র সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও। গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে পরিবহন শ্রমিকদের। এতে রান্না থেকে শুরু করে যাতায়াত সব ক্ষেত্রেই বাড়ছে ভোগান্তি। গ্যাসের সংকটে ক্ষোভে ফুঁসছেন চালক ও সাধারণ মানুষ। দর্শক, এই মুহূর্তে মগবাজার এলাকায় সিএনজি ফিলিং স্টেশনে রয়েছেন আমাদের সহকর্মী বিপুল দেবরায়। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। বিপুল, সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকট কেমন দেখছেন এবং সেই সাথে চালকরা কি বলছেন জানাবেন। গত কয়েক সপ্তাহ ধরে এই যে গ্যাস সংকট সেটি কিন্তু তীব্র আকার ধারণ করছে। অর্থাৎ ধীরে ধীরে আমরা আগে যে সংকটটা দেখেছি আস্তে আস্তে যে বৃদ্ধি পেতে পেতে কিন্তু এখন অনেকটা বেড়ে গেছে এবং রাজধানীর যে অধিকাংশ যে সিএনজি ফিলিং স্টেশনগুলো রয়েছে প্রায় অধিকাংশ ফিলিং স্টেশনে দীর্ঘ সারি গাড়ি রয়েছে এবং বিশেষ করে ব্যক্তিগত প্রাইভেট কার, ভাড়া চালিত কার এবং সিএনজি যে অটোরিকশাগুলো রয়েছে সেইগুলোর কিন্তু তীব্র আমরা সারি দেখেছি। অর্থাৎ এই যে ভোগান্তির যে চিত্রটি সেটি ভোরের আলো ফোটার আগে থেকে শুরু হয়েছে এবং গত রাত থেকে অর্থাৎ ৩টা-৪টা থেকে শুরু করে চালকরা কিন্তু পরিবহন শ্রমিকরা এই গ্যাস নেওয়ার জন্য সিরিয়াল দিয়েছেন এবং তাদের ভোগান্তির শেষ নেই, তারা এমনটা জানিয়েছেন। আমি একটু যদি দেখাতে চাই, একজন ব্যক্তি কিন্তু এইমাত্র আসলো। আসলে গ্যাসের সংকটটা কেমন দেখছেন? গ্যাসের সংকট দীর্ঘত আজকে অনেক দিন ধরে, ঠিক আছে। এই যে আসছি রাত 3টা বাজে, এখন গ্যাস ঢুকছে 260 টাকার, ঠিক আছে। এইভাবে যদি দেশটা যায় তাহলে তো আমাদের জন্য পরিশ্রম, কারণ আমরা মালিকানা গাড়ি চালাই, ঠিক আছে। এই যে রাত জাগার পরে আবার ডিউটি, ঠিক আছে। এইভাবে তো আমাদের দিন যায় না। একটু বলেন। হ্যাঁ, মিতু, যেমনটা বলছিলেন আসলে তাদের ভোগান্তির কোনো শেষ নেই এবং বলছেন যে 3টা থেকে সেই লাইনে দৌড়িয়ে মাত্র 200 সামথিং টাকা তারা মাত্র গ্যাস পেয়েছে এবং এইভাবে এমন চিত্র কিন্তু আমরা প্রতিটা ফিলিং স্টেশনে দেখতে পাচ্ছি। প্রতিটা চালক প্রায় 4 ঘন্টা 5 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে দেখা যাচ্ছে কাঙ্ক্ষিত সেই গ্যাসটি পাচ্ছে না, 200 থেকে 300 টাকার মধ্যেই গ্যাসটা পাচ্ছে। এতে করে তাদের ভোগান্তিটা আরও তীব্র হচ্ছে এবং বিশেষ করে যারা ভাড়া চালিত সিএনজি যেগুলো রয়েছে এবং প্রাইভেট কার যেগুলো রয়েছে তারা বলছেন যে তাদের সাংসারিক জীবনেও কিন্তু ব্যাপক প্রভাব পড়ছে এবং তারা বলছেন এইটা নিয়েও অনেক জায়গায় পেট্রোল পাম্পগুলোতে বা সিএনজি ফিলিং স্টেশনগুলোতে বাকবিতণ্ডা শুরু হয়েছে এবং তাদের বিভিন্ন জায়গায় সিরিয়াল মেনটেন না করার জন্য নানা বিশৃঙ্খলাও তৈরি হয়েছে এবং চালকরা বলছেন যে আসলে গত কয়েকদিন ধরে সরকারের পক্ষ থেকে কোনো কিন্তু উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না এবং এই সংকট এবং ভোগান্তি দুটো নাগাতার রয়েছে। সেই সাথে সিএনজি ফিলিং স্টেশনের পাশাপাশি কিন্তু বাসাবাড়িতে যে গ্যাসের যে সংকট রয়েছে সেটিও তীব্র আকার ধারণ করছে। তারা বলছেন একদিকে বাসাবাড়িতে, অন্যদিকে এই ধরনের ব্যক্তিগত গাড়ি বা ভাড়া চালিত গাড়ি চালানোর ক্ষেত্রে যে ভোগান্তির সৃষ্টি হয়েছে সেই চিত্র কিন্তু রাজধানী সহ সারা দেশে এভাবে আমরা দেখতে পাচ্ছি এবং সেই সাথে তারা বলছেন যে এই সংকট কবে কাটবে তারা এখনও সেটা জানে না এবং সেই সাথে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে তারা বলছেন যে আসলে গ্যাসের চাপ একেবারেই কম। যারা সিএনজি ফিলিং স্টেশনের যারা ম্যানেজার রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে মাত্র 70 থেকে 80 যে গ্যাসের চাপ রয়েছে, যেখানে প্রয়োজন ছিল প্রায় 170 থেকে 80 বা 200 গ্যাসের চাপ প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু এখন সেই চাপটি নেই এবং বলা যাচ্ছে দিনের বেলা বাড়তে বাড়তে এই ভোগান্তির চিত্র আরও বেশি ধরা পড়ছে। রাজধানীর বিভিন্ন জায়গায় বিভিন্ন গাড়ির সড়কে লাইন দীর্ঘ হচ্ছে এবং চালকদের যে ভোগান্তি সেটি কিন্তু চরম আকার ধারণ করছে। সরকার দ্রুত এই বিষয়ে সমাধান দেবেন এবং সবার ভোগান্তি শেষ হবে। ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। গাজীপুরে কালিয়াকৈরে লোডশেডিং ও গ্যাস সংকটে ধুঁকছে জনজীবন ও ক্ষুদ্র মাঝারি শিল্প খাত। দিনে ও রাতে 5 থেকে 7 ঘন্টা এবং গ্রামগঞ্জে 9 থেকে 10 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। পাশাপাশি বাসাবাড়ি ও সিএনজি পাম্পেও রয়েছে তীব্র গ্যাস সংকট। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। অন্যদিকে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের। চাহিদার তুলনায় সরবরাহ ঘাটতি এবং কারিগরি ত্রুটিকে এই সংকটের কারণ জানিয়েছে কালিয়াকৈর পল্লী বিদ্যুৎ জোনাল অফিস। বিদ্যুতের কারণে আমরা কাস্টমারে ভালো মতন কাপড় তুলে দিতে পারতেছি না, ঠিক মতন ডেলিভারি দিতে পারতেছি। বিদ্যুৎ না থাকলে আমাদের ক্ষুদ্র ব্যবসায় সমস্যা হয়। এই যখন বিদ্যুৎ
মনে করে না তাহলে অন্ধকারের মধ্যে আলোকিত না থাকলে একটা কাস্টমার আসে না। গ্যাসের যে অবস্থা, বাসা বাড়িতে নাই, সিএনজিতে নাই, গাড়ি অচল হয়ে যাবে আর 2-1 দিনের মধ্যে। দর্শক, এই বিষয়ে আরও জানাতে গাজীপুরের কালিয়াকৈর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। এই তীব্র লোডশেডিং এবং গ্যাস সংকটের কারণে ব্যবসায়িক ও দৈনন্দিন জীবনে কতটা প্রভাব পড়ছে, আর এই বিষয়ে ভুক্তভোগীরা কি বলছেন জানাবেন। জি, মৃত্যু আপনি জানেন গ্যাস সংকট কালিয়া আকার ধারণ করেছে। সকাল থেকে বিভিন্ন পাম্পই বন্ধ করে সাইনবোর্ড দিয়েছে। এই বললেই মুহূর্তে রয়েছে কালিয়াকৈর পল্লী বিদ্যুৎ দেওয়ান সিএনজি পাম্পের সামনে। এই পাম্পে সকাল থেকে দেখেছি লম্বা লেন রয়েছে মহাসড়কে এদিকে সিএনজি যে পাম্পের কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন আসলে এলএনজির যে ত্রুটি রয়েছে এবং সেই ত্রুটির কারণে এই গ্যাস সংকট দেখা দিয়েছে। আমি সকাল থেকে শিল্প কারখানা, আজকে আপনি জানেন যে সাপ্তাহিক ছুটি, যার ফলে শিল্প কারখানা বন্ধ রয়েছে, তবুও কিন্তু এই সিএনজি পাম্পগুলোতে ব্যাপক গ্যাস সংকট রয়েছে। এদিকে বিদ্যুতের ব্যাপক লোডশেডিং রয়েছে। আমি সকাল কয়েকদিন ধরে কিন্তু দেখেছি এবং বিভিন্ন বাসাবাড়ি এবং বিভিন্ন যে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন এই লোডশেডিং এর কারণে শিল্প মানে পোল্ট্রি খামার এবং ছোট ব্যবসায়ী তাদের কিন্তু ব্যাপক ক্ষতি সাধন হচ্ছে। এদিকে রান্না বান্নায় ব্যাহত হচ্ছে বাসা বাড়িতে। তবে সব মিলে বলি যে কালিয়াকৈর কিন্তু ব্যাপক গ্যাস সংকট এবং লোডশেডিং এর মানুষ জনজীবন অতিষ্ঠ হয়ে দাঁড়িয়েছে। এবং পল্লী বিদ্যুতের যে ডিজিএম রয়েছে তার সাথে আমি কথা বলেছি, তারা জানিয়েছেন বিভিন্ন বিদ্যুতের গ্রেড রয়েছে, সেই গ্রেডে সমস্যার কারণে, যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু এদিকে যাদের যা চাহিদা রয়েছে তার চেয়েও তারা কম পাচ্ছে বলে লোডশেডিং দেখা দিয়েছে। জি মিতু, এই ছিল কালিয়াকৈর থেকে গ্যাস সংকট এবং লোডশেডিং এর সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। এদিকে ঘন ঘন লোডশেডিং এর কারণে পটুয়াখালীর অন্যতম বৃহত্তর মৎস্য বন্দর আলিপুর মহিপুরে দেখা দিয়েছে তীব্র বরফ সংকট। পর্যাপ্ত বরফ না পাওয়ায় সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার। এদিকে বরগুনার শেরপুর ও কুড়িগ্রামেও ভয়াবহ বিদ্যুৎ সংকটে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। এতে বিপাকে পড়েছেন শিক্ষার্থী, প্রবীণ ও রোগীরা। বিঘ্নিত হচ্ছে ব্যবসা বাণিজ্য। প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আবরার মাহি। পটুয়াখালীর কলাপাড়ার আলিপুর মহিপুর দক্ষিণাঞ্চলের অন্যতম ব্যস্ত মৎস্য বন্দর। প্রতিদিন এই বন্দর থেকে শত শত মাছ ধরা ট্রলার বঙ্গোপসাগরের উদ্দেশ্যে ছুটে যায়। তবে এবার চিত্রটা ভিন্ন। প্রস্তুতি থাকলেও পর্যাপ্ত বরফ না থাকায় ঘাটেই আটকে আছে এসব ট্রলার। সংশ্লিষ্টদের আশঙ্কা, সংকটের দ্রুত সমাধান না হলে এর প্রভাব পড়বে পুরো মৎস্য অর্থনীতিতে। বর্তমানে সাগরে প্রচুর ইলিশ পড়তেছে, কিন্তু এই যে বিদ্যুতের সংকট, এই জন্য আমরা সাগরে বরফ পাচ্ছি না। বিদ্যুতের যে পরিমাণের সরবরাহ দরকার, আমাদের সেই পরিমাণে এখানে বিদ্যুৎটা দেওয়া হচ্ছে না। আমরা জেলেদেরকে বরফ দিতে পারি না, আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয় এবং কারেন্ট বিলও অনেক বেশি হয়। এদিকে বগুড়া শেরপুরে বিদ্যুতের এমন বিভ্রাট যেন নিত্যদিনের। বিশেষ করে রাতের বেলায় চরম দুর্ভোগে পড়ছে সাধারণ মানুষ। পড়াশোনাতে অনেক সমস্যা হয়, পড়ানোর সময় কারেন্ট থাকে না, সোলার লাইটের আলোতে বোঝা যায় না। তো আমাদের এখানে 1 ঘন্টা যদি বিদ্যুৎ থাকে 3 ঘন্টাই থাকে না। আমাদের ব্যবসা বাণিজ্য কোনো কিছুই হচ্ছে না এই কারেন্টের কারণে। কাস্টমার আসতে চায় না, আমদারে আসতে চায় না, তারা বসতে চায় না, বাতাসের সমস্যা, পানির সমস্যা। অন্যদিকে কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় ঘন ঘন লোডশেডিংয়ে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। এতে চরম ভোগান্তির পাশাপাশি কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য ও শিক্ষা কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ছে। মনে কর দিন 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা কারেন্ট থাকে না। কারেন্ট ছাড়া মেশিন চলে না, আমরা কাজকর্ম করতে পারি না। যাতে কারেন্ট ভালোভাবে থাকে, এটা বর্তমান যে সরকার আছে তাদেরকে উদ্যোগ নেওয়ার দরকার। বিদ্যুৎ সংকট সমাধানে সরকারের দ্রুত পদক্ষেপ আসা ভুক্তভোগীদের। আবরার মাহি, RTV। রাজধানী বাজারে বেড়েছে ব্রয়লার, সোনালী মুরগি ও ডিমের দাম।
ফার্মের সাদা রঙের প্রতি ডজন ডিম 130 থেকে 135 এবং বাদামি রঙের ডিম 145 থেকে 150 টাকায় বিক্রি হচ্ছে। তবে ব্রয়লার প্রতি কেজি 180 থেকে 190 টাকা, সোনালী প্রতি কেজি 300 থেকে 320 টাকা। সর্বনিম্ন 200 টাকার নিচে নেই কোনো জাতের মাছ। বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেটজাত চিনি গুঁড়া পোলাও চাল কেজি প্রতি প্রায় 60 থেকে 80 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়ে 210 থেকে 230 টাকা দরে বিক্রি হচ্ছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কারণ বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ সায়েম। সায়েম, বাজারে চাল, মাছ ও ডিমের সরবরাহ কেমন দেখছেন এবং দাম বাড়ার কারণ হিসেবে বিক্রেতারা কি বলছেন জানাবেন। মিতু, বাজারে কিন্তু প্রতি যে আমাদের যে গরিবের পুষ্টি যেটা বলা হয়, অর্থাৎ পোলট্রি মুরগির যে ডিম এবং মুরগি সব কিছুই কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে গেল 2 সপ্তাহ ধরে। এবং আমরা এই বাজারে এসে কথা বলেছি, বাজারে যারা বিক্রেতা যারা রয়েছে তাদের সাথে কথা বললাম। তারা যে আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে সরবরাহ কম থাকায় তাই এই মূল্য বৃদ্ধির কারণ হিসেবে তারা জানিয়েছেন। আমি আরেকটু জানিয়ে রেখি যে ব্রয়লার মুরগি যেটা ছিল সেটা কিন্তু গেল সপ্তাহের তুলনায় কিন্তু কেজি প্রতি 10 টাকা কমেছে এবং অন্যান্য যে অন্যান্য জাতের যে মুরগিগুলো রয়েছে, সোনালী থেকে শুরু করে অন্যান্য জাতের মুরগিগুলোর দাম কিন্তু আগের সপ্তাহে যে বাড়তি দাম ছিল সেই বাড়তি দামে বিক্রি হয়েছে। কিন্তু আমরা বাজারে যে চালের বাজারে আমরা কথা বলেছিলাম, সেখানে আমরা যেমনটি দেখতে পেয়েছি যে প্যাকেটজাত যেসব চালগুলো রয়েছে সেগুলো কিন্তু কেজি প্রতি 60 থেকে 70 টাকা 80 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ চিড়িগুঁড়া, চাষি চিড়িগুঁড়া যে চালটি রয়েছে সেটা 215 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া বিভিন্ন কোম্পানির ভেরিয়েন্টে কিন্তু এই দামগুলো বাড়ানো হয়েছে। তারা কিন্তু স্থায়ীভাবে মূল্য তালিকা লিখে তারা দাম বাড়িয়ে দিয়েছে। এছাড়া যে অন্যান্য যে চালগুলো রয়েছে সেগুলো কিন্তু সর্বনিম্ন 50 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে বিক্রি হয়েছে। আমরা মাছের বাজারে কথা বলেছি, মাছে কিন্তু এখন পর্যন্ত 200 টাকার নিচে কোনো মাছ পাওয়া যাচ্ছে না। অর্থাৎ যেগুলো চাষের কই থেকে শুরু করে অন্যান্য মাছগুলো কিন্তু 200 টাকার নিচে পাওয়া যাচ্ছে না। যদিও ভোক্তা অধিকারের তালিকায় দেখা যায় যে ইলিশ মাছের কেজি 800 টাকা, কিন্তু কারণ বাজারে কিন্তু ইলিশ মাছ 2-1টা দোকান ছাড়া কোথাও খুঁজে পাওয়া যায়নি। সেটাও কিন্তু 2 কেজি অর্থাৎ 2টি আধা কেজি ওজনের প্রতিটি 2টি ইলিশ মাছে 1 কেজিতে দাম কিন্তু 1600 থেকে 2000 টাকা পর্যন্ত ছাড়িয়েছে। এছাড়া বাজারে যে বিগত সপ্তাহে যে সবজির যে দাম ছিল সেই সবজির দামটা কিন্তু কিছুটা কমে এসেছে, অর্থাৎ ভোক্তার নাগালের মধ্যে চলে এসেছে। বাজার পরিস্থিতিতে এই মুহূর্তে বা আমরা যারা এখানকার যারা সাধারণ ক্রেতা রয়েছেন আমরা তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে একদিকে হচ্ছে গ্যাসের সংকট, বাসাবাড়িতে চুলো জ্বলছে না, এর উপরে যে মানুষজন যে আমিষের চাহিদা পূরণ করার জন্য মাছ, ডিম, সবজির উপরে মাছ, ডিম, সবজি বা মাংসর দিকে যেটা তাদের দৈনন্দিন চাহিদা সেই চাহিদা তারা মেটাতে পারছেন না। বিতু, এই ছিল আমার কাছে কারণ বাজার থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। বাগেরহাটে মোড়লগঞ্জের বাসিন্দা সোহরাব হোসেন শিকদার জীবিত হলেও নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তিনি মৃত। ঠিকানা স্থানান্তর করতে গেলে নির্বাচন অফিস তাকে জানায় 5 বছর আগে তিনি মারা গেছেন। জীবিত প্রমাণের কাগজপত্র সংগ্রহে 2 বছর হয়রানির পর সোহরাব হোসেন এখন ঘুরছেন নির্বাচন কমিশনে। তবু মিলছে না সমাধান। শুধু সোহরাব হোসেন না, জাতীয় পরিচয়পত্র সংশোধন নিয়ে মানুষের ভোগান্তি চরমে। নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ বললেন, গত 1 বছরে বিপুল পরিমাণ আবেদন নিষ্পত্তি করা হয়েছে। আতিকা রহমানের রিপোর্ট। সোহরাব হোসেন শিকদার, বয়স 77 বছর, বাড়ি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলায়। জীবিত হলেও নির্বাচন কমিশনের কাছে তিনি মৃত। 2010 সালে জাতীয় পরিচয়পত্র পান তিনি। 2021 সালে পাবনা থেকে নিজ উপজেলা মোড়লগঞ্জে ঠিকানা স্থানান্তর করতে গেলে পাবনা নির্বাচন অফিস জানায় 5 বছর আগে তিনি মারা গেছেন। কেন মৃত বা কেনই ভুতুরে কাণ্ড, এর কোনো উত্তর দিতে পারেনি পাবনা ও খুলনা নির্বাচন অফিস। এরপর শুরু হয় ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন দপ্তরে গিয়ে প্রমাণপত্র নেয়া যে তিনি সত্যিই বেঁচে আছেন। সে বলল যে আপনি মৃত্যু। আমি বলতে তাহলে মৃত্যু যদি আমি হয়ে থাকি তাহলে প্রমাণ, তাহলে আপনি প্রত্যয়নপত্র দেন। আমি যদি মরে গেছি ভাই আপনি ওইটা আউট করছেন, নাহলে কেউ যদি করাই থাকে তাহলে সে প্রত্যয়নপত্র আপনি নেবেন না। আমার বাবা এখান থেকে কিছু বছর আগে ঈশ্বরদী গেছিল, ওখানে ভোটের আইডি কার্ড করার পরে ট্রান্সফার দিচ্ছে এখান থেকে আরও 5-7 বছর আগে। দেওয়ার পরে ট্রান্সফার হয়েছে, 4-5 বছর ঘোরানোর পরে ট্রান্সফার হয়েছে। হওয়ার পরে এখন দেখতেছে ওটা মৃত দেখাচ্ছে। পরে আমাদের ওখানে নির্বাচন অফিসে গেছি, ওরাও প্রায় আমাদের 8-9 মাস ঘুরাই বলতেছে এখন এটা সম্ভব না, আপনারা ঢাকায় মেইন অফিসে জানান। এখন আমার বাবার নাই, একটা ছেলে, আমরা 3টা বোন, আমাদের কোনো ভাইটাই নাই।
উনি আর মাথাও তেমন কাজ করে না, বা উনি চলতেও পারে না, একা একা চোখেও দেখে না। পরে এখন কি করবো, বাধ্য হয়ে আমি সেই সকালবেলা আসছি, এখনও তো সিরিয়াল পাইনি, বেলা বেজে গেছে, আমাদের আবার ফিরতে হবে, আমার ঢাকা থাকার জায়গা নেই। ফিঙ্গার তো আসেই না, অথচ আমরা যদি ওখানে যোগাযোগ করি বলে আপনার বাবা তো 4-5 বছর আগে মারাই গেছে, পরে উনি তো জীবিত। ওনাকে মেম্বার চেয়ারম্যানের কাছে নিচ্ছি, তারা তো বলতেছে জীবিত, তারা লিখিত দিচ্ছে। ওখান থেকেও সরজমিনে তারা এসে যাচাই করে দেখছে যে কি সেই লোক না অন্য লোক, দেখছে না এই সেই লোক, অথচ তারা কিছু পারবে না। হ্যাঁ, সব ডকুমেন্টস নিয়ে আসছি। জীবিত থাকার প্রমাণপত্র নিয়ে নির্বাচন কমিশনে আবেদন করেও 4 বছরের পরিচয়পত্র সংশোধন করতে পারেনি সোহরাব হোসেন। দীর্ঘদিন ধরে আগারগাঁও নির্বাচন অফিসে মেয়েকে নিয়ে ঘুরছেন এই বৃদ্ধ। বলেছে যে চেষ্টা করে দেখি, এরকম অদা করছে 2-3 বার। তারপর বলছে যে আসেন, আর 2 মাস পর আসেন। ওখানে মেলা যাচাই বাছাই হয়েছে, লাস্টে উনি মেলা টাইম আসা দিয়ে 10 বার ঘুরেছে আমারে। আমার বাড়ি 3 মাইল দূর, আসতে যাইতে খুব সমস্যা, এক পাও আমার বাত, চোখে তেমন দেখি না। আচ্ছা, লাস্টে উনি একটা কাগজ দিছে যে আপনি ঢাকা যান, হেড অফিসে যান। শুধু সোহরাব হোসেন নন, জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন নাগরিকরা। কারো আঙ্গুলের ছাপে মিল নেই, নামের বানান ভুল, ঠিকানা বা বয়স পরিবর্তন করতে চাইলেও সহজে মিলে না সমাধান। এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করলেন ভুক্তভোগীরা। কতারতে আমি ভোটার হয়েছি, এখনো পাই না, অনলাইনে হয় নাই, যতবার করছি আসে না অনলাইনে। এখন আমার বাচ্চা ভর্তি করবো, আমার নামও ভুল করে রাখছে, আর এটা আসে না, ওখানে আমি দিতেও পারতেছি না রেজিস্ট্রেশন খাতায়। এটা হয়েছিল 23/10/2017 সালে। আমরা অনলাইন সার্চ দিয়ে দেখি কোনো অনলাইন কপি হয়নি। তারপরে গেলাম মোহাম্মদপুর, ওনারা বলতেছে আপনি নির্বাচন কমিশনের কার্যালয় দেন, ওইখানে আসছি 2 বার, তাও করে দেন। ভোটার হচ্ছে বরিশাল বিভাগ, অর্থাৎ পটুয়াখালী জেলা। আর এই সমস্যা ভুগতেছি দীর্ঘ 5-6 বছরের বেশি হচ্ছে। প্রতিবার আবেদন করে বাতিল করে দেয়। আমি ডকুমেন্ট যতগুলো আছে দেওয়ার, অতগুলো প্রত্যেকটা ডকুমেন্ট ওখানে কী করছি, সাবমিট করছি, কিন্তু তারপরও এটা বাতিল করে দেয়। আমি থাকি চট্টগ্রামে, ওখান থেকে এই আগারগাঁয়ে এই মেইন অফিসে এইবার নিয়ে 4 বার আসছি, এখন পর্যন্ত কাজ হচ্ছে না। নির্বাচন কমিশন সচিব বললেন, গত 1 বছরে এনআইডি সংশোধন কাজে গতি এসেছে, আবেদন দ্রুত নিষ্পত্তি করতে ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটার তালিকা প্রকাশের পরে আমরা যাচাই বাছাই, এটা ওজোর আপত্তি বলি আমরা, এটাকে করা হয়। এখন কেউ যদি উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে মৃত ঘোষণা করে, এখন আমার নিবন্ধনকারী কর্তৃপক্ষের পক্ষে এটা সম্ভব না। তার নিকটাত্মীয় এসে বলছেন যে আমার ভাই মারা গেছেন। একজন ভোটারকে মৃত বলা হচ্ছে কেন, ডেড ভোটার বলা হচ্ছে কেন, এই তথ্যটা কে দিচ্ছেন? তার নিকটাত্মীয় দিচ্ছেন। এখন নিকটাত্মীয় যদি আমি কোনো কারণে দিয়ে থাকেন, সেটা দুর্ভাগ্যজনক, এবং আমরা এটা জানামাত্র যাচাই বাছাই করে আমরা সংশোধন করে দিই। যাচাই বাছাইয়ের জন্য ডিলেটা হবেই, অনেকগুলো কাগজপত্র তো বেশি লাগার কথা না, অনেকগুলো কাগজপত্র লাগার কথা না। এই কারণে যাতে আমরা অন্ততপক্ষে তার একটা স্থানীয় প্রতিনিধির একটা সার্টিফিকেশন, তারপরে আমি তো বললাম যে আপনার আঙুলের ছাপ এবং রেটিনা স্ক্যান করেই আমরা তো স্ট্যাটাসগুলো চেঞ্জ করছি। এখন আপনি বলতে পারেন এক একজন কর্মকর্তার কাজ করার দৃষ্টিভঙ্গি আলাদা, এসওপির বাইরে এখন যদি করেন, সেটা আমাদেরকে নলেজে দিয়ে নিলে আমরা সেই কর্মকর্তার বিরুদ্ধে কেন হয়রানি করছেন সে ব্যবস্থা নিচ্ছি। নামের বানান বা সার্টিফিকেট অনুযায়ী বয়স সংশোধন উপজেলা নির্বাচন কার্যালয়ে নিষ্পত্তি করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানালেন সচিব। আতিকা রহমান, RTV, ঢাকা। 4100 কিলোমিটারেরও বেশি দীর্ঘ বাংলাদেশ ভারত সীমান্ত, 2 পাশে কোটি মানুষের বসবাস, অথচ সেই সীমান্তই বারবার হয়ে উঠছে মৃত্যুর রেখা। পরিসংখ্যান বলছে 1.5 যুগে সীমান্তের ওপার থেকে বিএসএফের গুলিতে একে একে পড়েছে 5 শতাধিক লাশ। বিশ্লেষকরা বলছেন এই প্রাণহানি থামাতে বাংলাদেশকে নিতে হবে আরও শক্ত অবস্থান, আর ভারতের প্রতি পরামর্শ প্রাণঘাতী আচরণ থেকে সরে আসার। শাকিলা করিমের রিপোর্ট। বাংলাদেশ ভারত কাঁটাতারের বেড়া শুধু 2 দেশের ভূখণ্ডকে আলাদা করেছে, কিন্তু সীমান্তের 2 পাশের মানুষের জীবিকা, আত্মীয়তার সম্পর্ক থেকে আকাশ বাতাস পানি সব মিলিয়ে প্রতিদিনের বাস্তবতাকে আলাদা করতে পারেনি। আর সেই সীমান্তেই যখন গুলির শব্দ শোনা যায়, তখন এক একটি পরিবারে নেমে আসে চিরস্থায়ী অন্ধকার। 2011 সালের 7 জানুয়ারি কুড়িগ্রাম সীমান্তে কাঁটাতারে ঝুলে থাকা 15 বছরের ফেলানির নিথর দেহ আজও সীমান্ত হত্যার সবচেয়ে নির্মম প্রতীক। আর সাম্প্রতিক শিকার তারা মিয়া। বছর বদলেছে, নাম বদলেছে, বদলেনি বিএসএফ এর আচরণ।
সরকার এবং আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী 2009 সাল থেকে 2026 পর্যন্ত বিএসএফ এর গুলিতে 5 শতাধিক বাংলাদেশি নিহত হয়েছেন। শুধু 2025 সালেই নিহত হন 34 জন, এর মধ্যে 24 জন গুলিতে এবং 10 জন মারা যান শারীরিক নির্যাতনে। 2024 সালে 30, 2023 সালে 31 এবং 2022 সালে এই সংখ্যা ছিল 23। বিশ্লেষকরা বলছেন এসব ঘটনাকে আর বিচ্ছিন্ন হিসেবে দেখার সুযোগ নেই, দেখতে হবে ধারাবাহিক মানবিক ও নিরাপত্তাজনিত সংকট হিসেবে। ভারতের যে সংবিধান, ভারতের যে আইন, ভারত যেসব আন্তর্জাতিক চুক্তি সই করেছে সবগুলোর একেবারে বিরুদ্ধে। নিয়মটা হলো যতক্ষণ সে যদি অস্ত্র ব্যবহার না করে তাহলে তো আমি তাকে কোনোভাবেই মারতে পারছি না, তাহলে পুরোটাই আনলফুল কিলিং হচ্ছে। তাদের মতে সীমান্ত অপরাধ দুই দেশের জন্যই বাস্তব সমস্যা। এসব মাথায় রেখে নিরাপত্তা নিশ্চিত করতে হবে বিজিবি বিএসএফকে। লিথাল ওয়েপন সীমান্তরক্ষীর ব্যবহার করবে এইটা কোনোভাবেই অনুমোদন যোগ্য নয়। আমরা যা করতে পারি সেটা হলো কূটনৈতিক চাপ দিতে হবে এবং এই কূটনৈতিক চাপটা সরাসরি দ্বিপাক্ষিকভাবেও দেয়া যায়, আবার আন্তর্জাতিকভাবেও এই কূটনৈতিক চাপটা দিতে হবে। প্রতিটি হত্যার জন্য আলাদা ফলো আপ থাকা দরকার উল্লেখ করে বিশ্লেষকরা বলেন, ভারতের সঙ্গে পাকিস্তানের মতো যুদ্ধরত রাষ্ট্র নয় বাংলাদেশ, বরং দীর্ঘদিনের কূটনৈতিক অংশীদার। তুলনা করা যায় না নেপালের সীমান্তের বিচ্ছিন্ন উত্তেজনাকেও। শুধুমাত্র এই বাংলাদেশের বর্ডারে তারা কেমন জানি একটা হিংস্র হয়ে ওঠে, যা অন্যান্য বর্ডারে হয় না। কিছু ইলিগাল বর্ডার পাসিং হয়, এটা সারা বিশ্বেই হয়। ইলিগাল বর্ডার পাসিংটা বন্ধ করার একটা ব্যবস্থা করতে হবে। যদি কেউ একটা পা যদি বাইরে ফেলে তাকে গুলি করে মেরে ফেলা হবে, এটা আসলে পুরোপুরি মানবাধিকার লঙ্ঘন বলে আমি মনে করি। একই সঙ্গে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে বিএসএফ সদস্যদের জবাবদিহিতা কাঠামো তৈরির পরামর্শ ভারত সরকারের প্রতি। অলমোস্ট 100% এর কোনো বিচার হয় না। কিলিং হয়তো হয়ে গেছে, সে এত ভয় পেয়েছে, এত মেরেছে। ওই যে ফেলানির কাহিনী তো আমরা জানলাম, হ্যাঁ বিচার টেচার হলো কিছুটা, যেহেতু জনমত তৈরি করা হয়েছিল, তারপর দেখা গেল না সে ছাড় পেয়ে গেছে, তাই তো। তো আমার কাছে যে ওই যে ছাড় পেয়ে যায় তাতে আবার এই উৎসাহী থাকে যে আমি এটা মানলেও আমার কোনো ক্ষতি হবে না। সীমান্তে প্রাণহানি বন্ধে বাংলাদেশ সরকার বারবার আহ্বান জানালেও কথা রাখেনি ভারত, শুধু আশ্বাসেই বেঁধে রেখেছে কূটনৈতিক সম্পর্ক। শাকিলা করিম, RTV, ঢাকা। ময়মনসিংহ নেত্রকোনা আঞ্চলিক মহাসড়কের নারান্দিয়ায় সার বোঝাই ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত এবং অন্তত 6 জন গুরুতর আহত হয়েছেন। গতকাল পূর্বধলা উপজেলার নারান্দিয়া এলাকায় দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সার বোঝাই ট্রাকটি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ 2 জন নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। হাসপাতালে নেয়ার পথে আরও 2 জন মারা যান। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষা সহ ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ রোধে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার নদীর দূষণ নিয়ন্ত্রণ ও সংরক্ষণে শিল্প প্রতিষ্ঠানের অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এ সময় রাজধানী নদী খাল দূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার উদ্যোগ নেওয়া হয়। সেই সঙ্গে যেসব শিল্প প্রতিষ্ঠানে ইটিপি নেই সেগুলোতে ইটিপি স্থাপন ও চালুর নির্দেশ দিয়েছেন সরকার। এছাড়াও দূষণ নিয়ন্ত্রণে নৌবাহিনী, পরিবেশ অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড ও সিটি কর্পোরেশনকে নিয়ে সমন্বিতভাবে অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয় সভায়। খুব সহজ হবে এবং আমাদের পরিবেশের জন্য অনেক ভালো হবে। ফিফার লাইসেন্সিং জটিলতায় নতুন মৌসুম শুরুর আগে বড় সংখ্যায় দেশের ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। আগামী সপ্তাহে বসুন্ধরা আবাহনীর ম্যাচ দিয়ে 2026-27 ফুটবল মৌসুম শুরু হওয়ার কথা থাকলেও এখনও ফিফার নিষেধাজ্ঞার বেড়া চালে দেশের 2 শীর্ষ ক্লাব। বসুন্ধরা কিংসের 14টি এবং আবাহনীর রয়েছে একটি নিষেধাজ্ঞা। ক্লাব লাইসেন্সিংয়ের শেষ সময় ছিল 11 আগস্ট। 2 ক্লাব নিষেধাজ্ঞায় থাকায় সময় বাড়িয়ে 17 আগস্ট করেছে বাফুফে। একইভাবে খেলোয়াড় নিবন্ধনের সময়সীমা 13 আগস্ট থেকে বাড়িয়ে করা হয়েছে 19 আগস্ট। ঘরোয়া ফুটবলে অংশ নিতে ক্লাব লাইসেন্সিং বাধ্যতামূলক। এদিকে কিংস আবাহনীর অনুপস্থিতিতে লিগে সুযোগ পেয়েছে ঢাকা ওয়ান্ডার্স, আরামবাগ ও ফকিরাপুল ইয়ংমেন্স। তবে ইয়ংমেন্সের পর রয়েছে 2টি ফিফা নিষেধাজ্ঞা। ফলে নতুন মৌসুম শুরুর আগেই দেশের ঘরোয়া ফুটবল নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।